মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর, ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব চাকা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কি প্রভাব ফেললো, মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। কেমন হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, এটি নিয়েই আজকের আমাদের আলোচনা। আমার অতিথিরাও এরই মধ্যে আমার সাথে আজকে যুক্ত হয়ে গেছেন। আজ যুক্ত হয়েছেন ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপপ, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24, তিনিও যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আজকে আলোচনার বিষয় রেখেছি কেমন হলো উপজেলা নির্বাচন। আমি যদি আলোচনাটা শুরু করতে চাই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে দিয়ে, এই প্রশ্নটি রাখতে চাই, শিরোনামের প্রশ্নটি রাখতে চাই। কেমন দেখলেন এবারের দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন? আপনার পর্যবেক্ষণ কি বলছে? ধন্যবাদ। আমাদের জানা মতে 160টি উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছিল। এর মধ্যে গোটা দুয়েক আদালত এবং অন্যান্য ইস্যুতে আপনার ঝুলে গেছে, আর দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ঘটনা ঘটেছে। তো ফলে 156টা আসনে শেষ অবধি নির্বাচন আয়োজনের ব্যবস্থা আমরা দেখছি নির্বাচন কমিশন রেখেছেন। আমি নিজে আপনার কুমিল্লা জেলায় আজকে দুটি উপজেলায় এই দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সদর দক্ষিণ এবং বরুড়া, দুটি উপজেলায়, এবং বরুড়া এবং সদর দক্ষিণ দুই উপজেলায় আমি ব্যক্তিগতভাবে এবং সেই সঙ্গে আমাদের পর্যবেক্ষণ টিম জানিপপের, তারা ভ্রাম্যমাণ ভিত্তিতে পর্যবেক্ষণ কাজে রত ছিলেন। এবং সর্বশেষ যারা রয়ে গেছেন এখনও ফিল্ডে ভোট গণনা প্রত্যক্ষ করছেন, তারা মোটামুটি একটা ধারণা, আমাদের সর্বশেষ যে অবস্থাটা সেটাও জানান দিয়েছেন বরুড়া থেকে। আনারস মার্কা বনাম হেলিকপ্টার মার্কার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, এখানে বিপুল ভোটে আনারস মার্কার প্রার্থী এগিয়ে আছেন। আর সদর দক্ষিণেও আমরা খবর পেয়েছি যিনি ইনকামবেন্ট চেয়ারম্যান, তিনি বাবলু সাহেব, তিনি এগিয়ে আছেন। এটা আমরা ভোটের রেজাল্ট বলতে পারি। কিন্তু আমরা প্রথম ধাপে নির্বাচন এবং দ্বিতীয় ধাপে নির্বাচনের মধ্যে কোনো তফাৎ কি দেখেছি? 30% কিন্তু ভোট। দেখুন, হয়তো বা কিছু বেশি। প্রথম ধাপে 36.1 ভাগ ভোট পড়েছে, যেটা কমিশনের বরাত দিয়ে আমরা জেনেছি। আর আজকে এই দুই উপজেলায় যা পরিদৃষ্ট হয়েছে, কোথাও কোথাও আমরা প্রথমবারের মতো দেখলাম আপনার অবাধ যে শব্দটা আমরা ব্যবহার করি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ যে প্রত্যয়, সেটি কিছুটা পরিমাণে কম্প্রোমাইজড হয়েছে। একেবারে সকাল থেকে, বিশেষ করে বরুড়া উপজেলায়, যেটা ভেরিফাই করাটা ডিফিকাল্ট ছিল অত সকালে বা গভীর রাতে, যে একজন প্রার্থীর কর্মীরা আপনার বিভিন্ন কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে যাতে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ না পান ভোটাররা, সেরকমের একটা ব্যবস্থা রেখেছিলেন। অর্থাৎ প্রতিবন্ধকতা তৈরি করছিলেন নানানভাবে। আর তার অংশ হিসেবে গত রাতে আপনার থানা ঘেরাও করেছিলেন। এটা মানে অদ্ভুত এবং অস্বাভাবিক মনে হচ্ছে আমাদের কাছে। আমাদের কুমিল্লার বিজ্ঞ জেলা প্রশাসক মুশফিক খবর পেয়ে নিজে ছুটে গেছেন, এবং তার যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বড়ুয়াবাবু, তিনিও কিন্তু ছুটে গেছেন, এবং সবাই মিলে কনভিন্স করে এই উত্তেজিত জনতাকে বাড়ি মুখ করেছিলেন। আর যদি তা না হতো, নির্বাচনটা কিন্তু ঝুলে যেত, কমিশনের কোনো গত্যন্তর থাকতো না আপনার নির্বাচন বন্ধ না করে। এই যে পরিস্থিতি, সেটি আপনার তড়িৎ পদক্ষেপ গ্রহণ করার কারণে এবং পার্সোনাল টাচ এনশিওর করার কারণে কিন্তু এর ফলাফল, ইতিবাচক ফলাফল
পাওয়া গেছে। যে কোনো অপ্রীতিকর অবস্থা এড়ানো গেছে। আমি স্যার ফিরবো আপনার কাছে। নির্বাচন কেমন হলো সে বিষয়টি তো আলোচনাতে থাকছেই। আমি একটু আশরাফ ভাই আপনার কাছে আসতে চাই। নাজমুল আশরাফ আছেন আমাদের সাথে। নির্বাচন নিয়ে মূল্যায়ন জানতে চাই। প্রথম ধাপে নির্বাচন, দ্বিতীয় ধাপে নির্বাচন, আরও দুটি ধাপে নির্বাচন আছে এখন পর্যন্ত, এবং এর মধ্যে আমরা দেখেছি অনেক ধরনের ঘটনা ঘটেছে, সহিংসতার ঘটনাও ঘটেছে। এবারের নির্বাচনেও আমরা দেখেছি যে 14 জেলায় সংঘর্ষ হয়েছে, নিহত 1 জন, আহত 44 জন, আটক 46 জন, পক্ষপাতের অভিযোগে 49 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এরপরও ইসি দাবি করেছিলেন যে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অবশ্যই হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। কতটুকু শান্তিপূর্ণ, কতটুকু সুষ্ঠু দেখলেন? ধন্যবাদ সোনিয়া। নির্বাচন যেমনটা হওয়ার কথা তেমনটাই হচ্ছে, মানে অপ্রত্যাশিত কিছু না। আমরা যদি প্রথম ধাপের নির্বাচনের কথা বলি বা তার আগে 7 জনের নির্বাচন, তার আগে বিভিন্ন স্থানীয় নির্বাচন, সোজা কথা গত 10 বছর ধরে নির্বাচন বলতে যা বোঝায়, এবং নির্বাচন বলতে যা বোঝায় বলছি যে নির্বাচন যেমনটা বাংলাদেশে হয়ে আসছে তেমনটাই হয়েছে, ওটারই ধারাবাহিকতা। প্রথম কথা তো হচ্ছে যে নির্বাচনগুলো আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না, একতরফা হচ্ছে। সব মানুষের, সব দলের, সব মতের, সব আদর্শের, সব ধরনের ভোটারের অংশগ্রহণ হচ্ছে না। এটা একটা আংশিক নির্বাচন, একতরফা, একপাক্ষিক এরকম নির্বাচন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলা দ্বিতীয় ধাপে হয়েছে। এখন এই যে একটা আংশিক নির্বাচন, সেটাও যদি সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ হতো, তাতেও একটা সান্ত্বনা ছিল যে আংশিক নির্বাচন সেটা সুষ্ঠু হয়েছে, আংশিক নির্বাচনের সুষ্ঠু নাই। আজকে দ্বিতীয় ধাপের নির্বাচনে যা কিছু ঘটনা ঘটেছে, আপনি কিছুটা উল্লেখ করেছেন, এখানে মারামারি, কেন্দ্রে হামলা, আপনার কেন্দ্র দখল, তারপরে ভোট জালিয়াতি, পথে বাধা দেওয়া, মারামারি হওয়া, নিহত হওয়া, আহত হওয়া, সব ধরনের ঘটনাই ঘটেছে। তার মানে হচ্ছে শান্তিপূর্ণ যদি বলেন সেটাও হয় নাই, অবাধ নিরপেক্ষ সেটাও হয় নাই। জনগণের অংশগ্রহণ আমরা আগেরবার 36.18 ইলেকশন কমিশনের মত অনুযায়ী, এবার 30-এর মতো বলা হচ্ছে, আমরা হয়তো চূড়ান্তটা পরে জানবো। তার মানে সেটি আরও কমে আসছে এবং প্রতিবারই রেকর্ড করছে নিম্ন হারের দিক থেকে। এখন ভোটের হার কেন কম, এটি নিয়ে আমরা নির্বাচন কমিশনের বক্তব্য, বিভিন্ন কমিশনারের, সচিবের বক্তব্য শুনি। প্রথমবার বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আপনার ধান কাটার মৌসুম। আরে ভাই, দুনিয়ার সবাই কি ধান কাটে? আর ধান কাটা কি বাংলাদেশে আর ছিল না কখনো? ধান কি দিনভর কাটে? ধান কাটার মাঝখানে কি ভোট দিতে পারে না? কত শতাংশ মানুষ ধান কাটে? এই কথাগুলো খুবই অবান্তর। মানে এই যে কম ভোটের হারের পেছনের কারণ হচ্ছে একতরফা নির্বাচন, মানুষের আগ্রহ কম, মানুষের আস্থা কম, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, সবার অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না, অনেকে বর্জন করছে, বড় বড় দল এবং পক্ষগুলো নির্বাচনে যাচ্ছে না। এইসব কারণে আসলে ভোটের হার কমছে। সোজা কথা, নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের কোনো আগ্রহ নাই, গুরুত্ব নাই। নামখাওয়াস্তে আমরা নির্বাচন করে যাচ্ছি, আইনের বাধ্যবাধকতা আছে, সে কারণে নির্বাচন করছি, এইটা বড় কারণ। এবার এই আজকে ভোট হওয়ার আগে এবং ভোট হওয়ার সময় দিনভর আমরা যেসব খবর দেখেছি, তাতে করে ওই যে আগেরবার ধান কাটা, এবার গরম, বৃষ্টি হলে এরকম হবে, তার মধ্যে নতুন কিছু যুক্ত হয়েছে। মানে 2 জন কমিশনার, 1 জন সচিবের কথা আমরা যা শুনেছি, তাতে করে এই যে গরম, আপনার কি বলে বৃষ্টি, তারপরে অনেকে স্থানীয় নির্বাচন বলে কর্মস্থল থেকে এসে ভোট দেন না, তারা কর্মস্থলে থাকেন, এই জন্য অনুপস্থিত থাকেন, আগ্রহের কমতি আছে, এটা তারা স্বীকার করেছেন। আরেকটা কথা বলেছেন নির্বাচন কমিশন, সেটি হচ্ছে যে বড় দল না আসাতে, এটা একটা বড় কারণ এবং প্রধান কারণ বলা যেতে পারে। সেই কারণে এগুলো ভোটের হার কম হয়েছে। কিন্তু ভোটের হার যে প্রতিনিয়ত কমছে, রেকর্ড পরিমাণে কমছে, এটা নিয়ে আমাদের কোনো উদ্বেগ নাই। আর এই যে একতরফা আংশিক ছোট নির্বাচন, তার মধ্যে আপনি শান্তি শৃঙ্খলা এবং নিরপেক্ষতা, আইন অনুযায়ী বেআইনি কাজ হবে না, এগুলো নিশ্চিত করতে পারছেন না। সেখানেও নির্বাচন কমিশন ব্যর্থ। তারপরও তারা বলছে যে যেহেতু আইনে আছে যে একজনকে 3 জন ভোট দিল, একজন 1 ভোট পাইছেন, আরেকজন 2 ভোট পেয়েছেন, তো 2 ভোট যিনি পেয়েছেন তিনি জিতেছেন। আমাদের আইনে কোনো বাধ্যবাধকতা নাই যে ন্যূনতম কত শতাংশ পেতে হবে। সেই কারণেই একজন নির্বাচন কমিশনার বলেছেন যে 1% হলেও কোনো সমস্যা নাই, সেটাই এটা আইন তাই বলে। তাহলে এটা কি নির্বাচন? এইটা কি নির্বাচনের উদ্দেশ্য? জনপ্রতিনিধি নির্বাচন কি এইভাবে হবে? জনগণের প্রতিনিধিত্ব এইভাবে নিশ্চিত হবে? 1%-এর কথাটা কি সে সময় বলা হয়েছিল এই জন্যই, মানে নির্বাচনকে এক ধরনের বৈধতা দেওয়ার জন্য বলা হয়েছিল? এটা হচ্ছে আগে থেকে কাজ করা হয়েছিল, আইনের অবস্থান থেকে বলা হয়েছে শূন্য ভোট পেলেও চলবে, হ্যাঁ, যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা তো হচ্ছে ভোট ছাড়াই, কিন্তু ভোট হচ্ছে
কিন্তু যিনি 1% পেয়েছেন আরেকজন হয়তো 0.5% পেয়েছেন, 1% ওলা জিতবে সেটা না। মানে পাশ ফেল যারাই করুক 1% ভোট হলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে, এটা আইনের কথা। যেহেতু আমাদের আইনে বাধ্যবাধকতা নাই ন্যূনতম কত ভোট পেতে হবে, তাতেও নির্বাচন কমিশন সন্তুষ্ট। আবার আরেকজন নির্বাচন কমিশন বলেছেন যে ভোটের হার যদি বাড়ে তাহলে আমরা খুশি হব, কমলেও উদ্বেগের কিছু নাই, ওনাদের কোনো উদ্বেগ নাই। তার মানে হচ্ছে যে আপনি জনগণের করের টাকা খরচ করে এত আয়োজন করে এই নির্বাচন করছেন, সেটা কতটা অর্থবহ হচ্ছে, এখানে কতটা জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে, কতটা সুষ্ঠু ভোট হচ্ছে, কতটা গণতন্ত্রের চর্চা হচ্ছে, গণতন্ত্রের উদ্দেশ্য পূরণ হচ্ছে, এগুলো নিয়ে আমাদের নির্বাচন কমিশন, আমাদের যারা অংশ নেন, সরকারি দল, সরকার এবং সরকার সমর্থক, তাদের কোনো উদ্বেগ নাই। মানে নাম খাওয়াস্তে হলেও আমার নির্বাচন করে যেতে হবে, টাকা পয়সা শ্রাদ্ধ হোক, মারামারি কাটাকাটি হোক, কারণ কিছু লোক এর মধ্য দিয়ে ক্ষমতায়িত হবে। আর আপাতত শেষ করি, আমরা জানি যে প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে কোটিপতির সংখ্যা বেড়েছে প্রার্থীদের মধ্য থেকে। তার মানে হচ্ছে যে এতটা লাভজনক নির্বাচন, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন দুটোই খুব লাভজনক। এবং এই কথাটা আমরা সবাই জানি, যে দেশে রাজনীতি ব্যবসার চেয়ে বেশি লাভজনক, সে দেশে সবাই আপনার রাজনীতিই করবে, এবং তখন রাজনীতি থাকবে না, এটা ব্যবসায় পরিণত হবে। সব ধরনের মানুষ একটু বেশি লাভজনক সবই, তাদের সম্পদের পরিমাণ সংসদ সদস্যের তুলনায় বেশি। উপজেলা চেয়ারম্যান হওয়া লাভজনক, এমপি হওয়া লাভজনক, মেয়র হওয়া লাভজনক, কমিশনার, কাউন্সিলর, যা যা কিছু আমাদের আছে নির্বাচনে। কিভাবে বাড়ে এই সম্পদটা যে বাড়ে, আমার একটু ব্যক্তিগত আগ্রহ থেকে আমি জানতে চাই যে এটা কিভাবে বাড়ে? একজন জনপ্রতিনিধি বা একজন স্থানীয় এমপির হাতে অনেক বরাদ্দ থাকে, তাদের সেই টাকাটা বা তাদের সেই অর্থটা পাওয়ার একটা সুযোগ থাকে। চেয়ারম্যানদের হাতে তো বরাদ্দের উপর ডিপেন্ড করে। গণমাধ্যমে যেসব তথ্য আসে, টিআইবির মতো সংস্থা যেসব তদন্ত বা রিপোর্ট প্রকাশ করে তাদের অনুসন্ধানে, তাতে করে এটা আমরা জানি সবাই যে একজন জনপ্রতিনিধি যার হাতে কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, সরকারের পৃষ্ঠপোষকতা আছে এবং সরকারি বরাদ্দ আছে, তিনি বরাদ্দ থেকে টাকা আপনার মারতে পারেন, তিনি তার ক্ষমতা প্রয়োগ করে অবৈধভাবে সম্পদ অর্জন করতে পারেন, তিনি দখল থেকে শুরু করে, চাঁদাবাজি থেকে শুরু করে, অবৈধ ব্যবসা থেকে শুরু করে, মানে বেআইনিভাবে টাকা উপার্জনের যত উপায় আছে সব কিছুই করে থাকেন যারা দুর্নীতি করেন। ফলে সম্পদ বাড়া মানে 2, 3, 4 গুণের কথা শুনে আগে আমরা অবাক হতাম, এখন 1000 গুণ, মানে হাজার গুণ, 10,000 গুণ, 20,000 গুণ, মানে সম্পদ বাড়ার কোনো সীমা নাই, তাদের সম্পদ প্রাপ্তির এবং চাহিদার কোনো শেষ নাই। এবং সেটার জন্য দরকার হচ্ছে ক্ষমতা, পদ এবং প্রশাসনিক এবং রাষ্ট্রীয় আপনার কর্তৃত্ব, সেটা ব্যবহার করছে। এবং এই জন্যই সবচেয়ে বেশি লাভজনক রাজনীতি, এই জন্য সব পেশার মানুষ রাজনীতিতে আসছে। ব্যবসায়ীরা এসে তো রাজনীতিবিদদেরকে মার্জিনালাইজড করে ফেলেছেন, তারা এখন সংখ্যালঘু, কিছুদিন পরে রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে না, সবই ব্যবসায়ী কিন্তু রাজনীতি করছেন। হ্যাঁ, আমাদের আইন সংবিধান বলে যে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু রাজনীতি বলতে যা বোঝায় জনস্বার্থ, জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, দেশপ্রেম, গণতন্ত্রের চর্চা, জবাবদিহিতা, যা কিছু আমরা বলি সেগুলোর কোনো বালাই নাই। যারা আর্থিক কারণে, ব্যবসায়িক কারণে রাজনীতিতে আসেন, যারা সরাসরি রাজনীতিতে আসছেন অন্য ব্যবসা ছেড়ে অথবা ব্যবসা না করে এই কাজ করে, অথবা রাজনীতি করছেন, রাজনীতিটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ব্যবসা লাভ করা, সম্পদ অর্থ উপার্জন করা, এটা সরাসরি রাজনীতিতে যুক্ত যেমন করছেন, বিভিন্ন পেশায় থেকেও করছেন। আপনি আমাকে বলেন বাংলাদেশে এমন কোনো পেশা আছে, রাজনীতির বাইরে বলছি, রাজনীতি তো একটা সবচেয়ে লাভজনক পেশা, রাজনীতির বাইরে যদি আপনি শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, কবি সাহিত্যিক বলেন, আইনজীবী বলেন, চিকিৎসক বলেন, প্রকৌশলী বলেন, মানে যত পেশা আছে সব পেশার লোকই কিন্তু ওই লাভজনকটার দিকে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি সাংবাদিক, আমি আইনজীবী, আমি চিকিৎসক, আমি প্রকৌশলী, আমি আমার পরিচয়ে কিন্তু আমি রাজনীতি করছি, সুবিধা নিচ্ছি, এবং সেটা অনেক রকমের সুবিধা, সেটা সরকারের আনুকূল্যে যত রকমের সুবিধা পাওয়া সম্ভব সব কিছু। এবং সেই কারণেই সরকারের দালালি করে, সরকারের আনুগত্য নিয়ে তারা বিভিন্ন পদে থাকতে চান এবং বিভিন্ন সুবিধা নিতে চান, এবং ওর মধ্যে থেকে কিন্তু শেষ বিচারে কি লাভবান হচ্ছেন। তার মানে হচ্ছে লাভবান হওয়া, আর্থিক লাভ, এটাই হয়ে গেছে আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ রাজনীতির মুখ্য উদ্দেশ্য। আমি ফিরবো নিশ্চয় আশরাফ ভাই। আমি একটু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে আবারও ফিরতে চাই। নির্বাচন নিয়ে যেহেতু কথা বলছিলাম আমরা, আশরাফ ভাইয়ের কথাতে উঠে এসেছে, এবং আমরা যখন সার্বিকভাবে বিশ্লেষণ করি বা মানে দেখি বিভিন্ন সংবাদ মাধ্যমে, বা বিএনপি তো অলরেডি বর্জন করেছে, সবগুলো নির্বাচনই বর্জন করে যাচ্ছে তারা। তার মানে এক ধরনের
নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের মধ্যেই নির্বাচনটা হচ্ছে। তারপরও এই যে আমি একটু আগে বললাম যে প্রায় 14 জেলায় সংঘর্ষ, গত নির্বাচন প্রথম ধাপে নির্বাচনেও একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে, এই নির্বাচনেও একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যেই যখন একটা নির্বাচন হচ্ছে, এত দ্বন্দ্ব সংঘাত কেন? দেখুন, স্থানীয় পর্যায়ের নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন, সেই জন্য স্থানীয়তার যে উপাদান সেটা সক্রিয়তা আমরা দেখি এবং সেটা সক্রিয়ভাবে তার অস্তিত্ব জানান দেয়। এবং এই যে মৃত্যুবরণের ঘটনাটি মানে চরম ভাবপূর্ণ চিন্তাভাবনার একেবারে পরাকষ্টা তার মধ্য দিয়ে ফুটে ওঠে। আর এখানে আপনার ডু অর ডাই এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। ধরুন একটা নির্দিষ্ট আসন, তার গোটা 5 অঞ্চল আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্যাঞ্চল। আপনি কোন এলাকার প্রার্থী সেটা ম্যাটার করে। আত্মীয়তার বন্ধন আছে বৈবাহিক সূত্রে, তারপর রক্তের সূত্রে ইত্যাদি। আর এর পাশাপাশি আদর্শগত ভিত্তি, চিন্তার ঐক্য, এবং সেই সঙ্গে আপনার অ্যালায়েন্স বিল্ডিংয়েরও বিষয় থাকে অনেক সময়। 14 দল যেমন শাসক দলের সঙ্গে অ্যালায়েন্সে আছে, আবার অনেকে ভিন্ন মতাবলম্বী, যেহেতু দল বা জোট নির্বাচন করছে না কিন্তু মার্কাবিহীনভাবে যেহেতু নির্বাচনটি হচ্ছে, সেখানেও কিন্তু কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে নিজ দায়িত্বে দাঁড়িয়ে যাচ্ছেন। আবার ধরুন 2 জন প্রার্থী, তার মধ্যে একজন হয়তো ছাতা মার্কা, আরেকজন হয়তো কুলা মার্কা। এখন এই দুজনই হয়তো শাসক দলের, কিন্তু কে বেশি গোড়া শাসক দল, কেউ হালকা শাসক দল, এরকম একটা বিষয় আছে। আবার কোট আনকোট কাউয়া বা হাইব্রিড এই ধরনের টার্মোলজির ব্যবহারও আছে। এখন যারা ধরুন বিএনপি মনোভাবাপন্ন, তারা হয়তো এই দুজনের মধ্যে কাউকে বেছে নিচ্ছেন, কারণ গায়ে তো আর লেখা থাকছে না আপনি ভোট দিচ্ছেন কি দিচ্ছেন না। মানে গায়ে ওই বিএনপি জার্সি পরে ধানের শীষ গলায় ঝুলিয়ে তো আর তারা যাচ্ছেন না। তো ফলে প্রার্থী হতে হলে যেমন বহিষ্কার করার হুইপিং একটা কায়দা আছে, ব্যক্তি ভোটার যদি গিয়ে ভোট দিয়ে বসেন সেখানে তো কিছু করার থাকে না কারণ। এই বিষয়গুলো কিন্তু বাস্তবতা। তো ফলে ধরুন একজন লোক তিনি শাসক দল বিরোধী, কিন্তু ভোট দিতে এসেছেন একজন প্রার্থীকে যিনি শাসক দলের সমর্থক। তো ভিন্ন আরেকজন তিনি তখন ভাবলেন যে এ ভালনারেবল, ওকে যদি আমি মেরে ফেলি বিচার আচার কম হবে বা ঝামেলা কম হবে। এরকম কাণ্ড আছে কিন্তু অনেক জায়গায় হচ্ছে, নানান ডিনামিক্স এখানে কাজ করছে। আর যদি আমরা এটা বলতে চাই যে বিএনপির নির্বাচনে অংশ না নিয়ে আওয়ামী লীগকে কতটুকু সুযোগ দিল, সুবিধা দিল? ধরুন ক্রমাগতভাবে যদি এই কাজটি ঘটতে থাকে বা চলতে থাকে, তাহলে তো ডেফিনেটলি ইনস্টিটিউশনাল ফর্ম ডেভেলপ করে যাবে এবং তার ফলে লাভ শাসক দলেরই হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং যত বেশি তারা পরিপুষ্ট হচ্ছে ধনে জনে বলে, তত বেশি পরিমাণে ক্লাউড বাড়বে এবং এটা এক ধরনের অ্যাকোমোডেশন। বেসিক্যালি পরেটর তত্ত্ব অনুসারে গভর্নিং এলিট এবং নন গভর্নিং এলিট, এখন এক শ্রেণীর এলিট যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকছে, তারা আবার বৈবাহিক এবং নানান সূত্রে কিন্তু আবদ্ধ হচ্ছেন, একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমন শিমুল বিশ্বাস, তার সঙ্গে আত্মীয়তা হয়েছে যারা ঘোরতর আওয়ামী লীগ করেন, এরকম পুত্রকন্যার বিবাহের মধ্য দিয়ে। আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। এখন এই বিবাহের কারণে কি শিমুল বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, ফর এক্সাম্পল? এই ধরনের প্রচুর, আমি জাস্ট বোঝার সুবিধার্থে একটা এক্সাম্পল দিলাম, প্রচুর উদাহরণ খুঁজে পাবে না। আমি একটু আশরাফ ভাইয়ের কাছে আসতে চাই। আশরাফ ভাই, আমরা যদি মানে নির্বাচনকে প্রভাবমুক্ত করার কথা ইসির কণ্ঠে বারবারই শুনেছি এবং আমরা দেখেছি যে স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং দলের কেন্দ্র থেকে, মানে একেবারে আমরা যদি আওয়ামী লীগের কথাই বলি, দলের কেন্দ্র থেকে তৃণমূলকে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। কতটুকু প্রভাবমুক্ত আসলে রাখা গেছে? শেষ পর্যন্ত কি রাখা গেছে প্রভাবমুক্ত? না, আংশিক নির্বাচনটাকে প্রভাবমুক্ত রাখা, কিসের প্রভাবমুক্ত রাখা? মানে দলের ক্ষমতার, এমপির, মন্ত্রীর সেই প্রভাব রাখার তো দরকার নাই। প্রথম কথা হচ্ছে কি, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন প্রায় সব ক্ষেত্রে, দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা তো একই দলের মধ্যে হচ্ছে, ফলে এখানে প্রভাব বিস্তারে কি আছে? হ্যাঁ, প্রভাব বিস্তারের আছে।
স্থানীয় যে 2 জন বা 3 জন আওয়ামী লীগের প্রার্থী, কেউ হয়তো স্থানীয় এমপির পছন্দের, কেউ হয়তো মন্ত্রীর পছন্দের, কেউ হয়তো অন্য কোনো নেতার পছন্দের, সেখানে ব্যাপার আছে। এখন মন্ত্রী এমপিদের প্রভাব স্থানীয়ভাবে ফেলতে চাইলে একেবারে এলাকায় গিয়ে তাকে ক্যাম্পেইন করতে হবে সরাসরি, তা তো না। অনেকভাবে প্রভাব বিস্তার করা যায়, ঢাকায় বসে প্রভাব বিস্তার করা যায়, প্রশাসনের মাধ্যমে প্রভাব বিস্তার করা যায়। আমাদের যে প্রশাসন, তাদের যে নির্বাচনের ভূমিকা গত 10 বছরে, এরা তো দলীয় ভূমিকা পালন করে, সোজা কথা। অসংখ্য উদাহরণ আছে, ঘটনা আছে, প্রমাণ আছে, এবং তার যে ফলাফল আমরা দেখি নির্বাচনে, তাদের ভূমিকা সম্পর্কে বোঝা যায়। শতভাগ হয়তো না, কিন্তু অনেকে, এবং তারাই কাজটা করে। কিন্তু ওই আবারও পরোক্ষ রাজনীতি কিন্তু আমরা সবাই করছি, প্রশাসনের লোকজন তো বটেই। পুরো রাষ্ট্রে যত রকমের আপনার ফোর্স আছে, মানে রাষ্ট্রের জনবল, প্রজাতন্ত্রের কর্মচারী, আপনার প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, সোজা কথা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের সেবক, তারা আপনার শাসক দল বা ক্ষমতাসীন বা ক্ষমতাধর ব্যক্তিদের সেবা করছেন। সেখানে আমরা কোথায় দেখব যে আপনার প্রভাব মুক্ত থাকবে? একটা তো সরাসরি প্রত্যক্ষ প্রভাব, যেটা সবাই দেখে, জানে, বোঝে। আর কিছু আছে সেগুলো আপনি দেখবেন না, জানবেন না, সেগুলো নিয়ে বিতর্ক আছে, প্রমাণ করা মুশকিল কিভাবে তারা প্রভাব বিস্তার করে বা পক্ষপাতিত্ব করে। কিন্তু আপনি তো ন্যূনতম যে ঘটনাগুলো, একটা খারাপ নির্বাচন বলতে আমরা কি বুঝি? খারাপ নির্বাচন হচ্ছে হাঙ্গামা হবে, মারামারি হবে, কেন্দ্র দখল হবে, জাল ভোট হবে, অনিয়ম হবে, আচরণবিধি লঙ্ঘিত হবে, ভোটারদেরকে ভয় ভীতি দেখানো হবে, আসতে পথে বাধা দেওয়া হবে। এর কোনটা ঘটে নাই? সব কিছুই ঘটছে। একতরফা নির্বাচন, নিজেদের মধ্যে, তার মধ্যে সবকিছু ঘটছে, কারণ নিজেদের মধ্যে ভাগাভাগির ব্যাপারটা আছে, স্বার্থগত ব্যাপার আছে, যেটা বলছিলাম যে খুব লাভজনক কাজ হয়ে গেছে রাজনীতি করা। সেই সব ঘটনাও তারা রোধ করতে পারছেন না। 4 দফা ভাগ করে কেন করেছেন সারা দেশে? যাতে করে নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তারা পরিস্থিতিগুলো ভালোভাবে মোকাবেলা করতে পারে। একই দিনে সারা দেশে হইলে আমাদের যে বাহিনী, আমাদের যে শক্তি, প্রশাসনিক, নির্বাচন কমিশনের এবং বিভিন্ন সংস্থার, তারা সেভাবে মোকাবেলা করতে পারে না। 4 ভাগে ভাগ করে করলাম, তারপরে কি আমরা কোনো কিছু থেকে বাদ পড়ছি? সব ধরনের ঘটনাই ঘটছে। কিন্তু আজকে দুপুরে যখন নির্বাচন চলে, বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন স্থানে নির্বাচন থেকে সরাসরি দেখানো হচ্ছে, আলোচনা হচ্ছে, কমিশন কথা বলছে, বিএনপি আওয়ামী লীগ কথা বলছে, আমাদের নির্বাচন কমিশনের সচিব তখন পর্যন্ত, ঘটনা হয়তো পরে বেড়েছে, 18টি জায়গায় আপনার সংঘর্ষ, হামলা, অঘটন, এরকম ঘটনা ঘটেছে। তিনি বলছেন, আমি আবার বলছি, সচিব সাহেব বলছেন যে এগুলো, প্রথমে বলছেন মাত্র 18টি ঘটনা ঘটেছে মাত্র, তারপরে বলছেন বিচ্ছিন্ন ঘটনা। এই জায়গাটা আমার একটু কথা আছে। মানে রাজনীতিবিদরা বলেন, নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, আপনার সাংবাদিকরাও বলেন, কথায় কথায় বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, বিচ্ছিন্ন মানে কি? মানে নির্বাচন আয়োজনের মধ্যে, ভোটের আয়োজনের মধ্যে একটা অঘটন ঘটেছে, এটা বিচ্ছিন্ন মানে কি? বিচ্ছিন্ন অর্থ কি? আলাদা। তার মানে এই ঘটনাগুলো কোনো কিছুই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট না। মানে এখানে নির্বাচন হচ্ছে, ওখানে আপনার জমি নিয়ে মারামারি হচ্ছে, বিষয়টা তো এরকম না। যেটা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন কেন বলা হচ্ছে? নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্রে, নির্বাচন সংক্রান্ত, নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচন আয়োজক, নির্বাচনের প্রার্থী, ভোটার, সমর্থক, তার মানে একদম সরাসরি নির্বাচন বা ভোট সংক্রান্ত ঘটনাগুলো ঘটছে। আপনি বলছেন বিচ্ছিন্ন, বলছেন মাত্র, তার মানে এগুলো তো কিচ্ছু এসে যায় না। কারণ হচ্ছে কি, আমাদের নির্বাচন যেমন করেই হোক, আমাদের প্রশাসন, নির্বাচন কমিশন, আমাদের সরকার, আমাদের শাসক শ্রেণী, তাদের কিচ্ছু এসে যায় না। কারণ এইভাবে করে করে আপনি পার পাচ্ছেন, এইভাবে আপনি আগাচ্ছেন, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর চালাচ্ছেন। আসলে এছাড়া কি কোনো উপায় আছে? বিএনপি তো আসলে সবচেয়ে বড় রাজনৈতিক দলটি তো নির্বাচনে নাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরো একজন অতিথি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি যুক্ত হয়ে গেছেন এবং যেমনটা বলেছিলাম, নাজমুল আশরাফ তো আমাদের সাথে আছেনই। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল কেমন হলো উপজেলা নির্বাচন, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। আমি আসলে এই অংশে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দিয়ে আলোচনাটা শুরু করে ফেলতে চাই। স্যার, যদি একটু জানতে চাই যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন হলো, এটি আপনার মূল্যায়নটা কি, কেমন হলো? 30% ভোট পড়েছে এবং এতে ইসি অনেকখানি সন্তোষ প্রকাশ করেছে। আপনার মতামত জানতে চাই। আমি নিজেও খুবই সন্তুষ্ট, কারণ এটি কিন্তু জাতীয় নির্বাচন নয়, এটি উপজেলা পর্যায়ের নির্বাচন। এবং পৃথিবীর অনেক উন্নত দেশে গণতান্ত্রিকভাবে যেসব দেশ অনেক এগিয়ে আছে, সেই সব দেশেও কিন্তু এর চেয়ে বেশি স্থানীয় নির্বাচনে এর চেয়ে বেশি ভোট পড়ে না। সুতরাং আমাদের সেই দৃষ্টি থেকেই দেখতে হবে। আমি মনে করি যে সংখ্যক ভোট পড়েছে, সব বিবেচনা করে, আবহাওয়া আছে,
আপনার গরম অনেক বেড়ে গেছে, ধান কাটার মৌসুম চলছে, সব কিছু মিলে আমি মনে করি খুবই সন্তোষজনক যে পরিমাণ লোক ভোট দিতে গেছেন। এবং তারা, আমি টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, তারা খুব উৎফুল্ল এবং কি বলে উল্লাসিত ভোট দিতে পেরে। যে ভোটের একটা বলে না আপনার ইলেকশন ফিভার, সেই ইলেকশন ফিভারটাই কিন্তু বিরাজ করছিল গত কয়েকদিন ধরে এই উপজেলা পর্যায়ে নির্বাচনে। মানুষ বেশ উৎসাহী, এটা হলো সবচেয়ে বড় কথা। মানুষ উৎসাহ নিয়েই, কেউ কাকে কিন্তু জোর করছে না যে তোমাকে ভোট দিতে আসতেই হবে। হ্যাঁ, তারপরে একটি শক্তি তো আছে, আমরা জানি, একটি অপশক্তি রাদার, যারা চেষ্টা করছে মানুষ যেন ভোট দিতে না যেতে পারে। তো সেটাও তো বিবেচনায় নিতে হবে। তারা খুবই গত কয়েকদিন থেকে জাতীয় নির্বাচনে যেমন চেষ্টা করেছিল মানুষকে ভোট থেকে বিরত রাখার, এই উপজেলা পর্যায়ে নির্বাচনে কিন্তু তারা একই অন্যায় না শুধু, এটি শাস্তিযোগ্য অপরাধও বটে। মানুষকে বলা যে তুমি ভোট দিতে যেও না, এটি কিন্তু আসলেই শাস্তিযোগ্য অপরাধ। সেই কাজটি তারা, স্যার, যে বিএনপি বলছে লিফলেট বিতরণ করছে এবং এই কারণে মানুষ আসলে নির্বাচনে যাচ্ছে না, ভোট দিতে যাচ্ছে না। মানে ভোট তো মানুষের অধিকার। না, লিফলেটের কারণে নয়, ফিজিক্যালি তাদের অবস্ট্রাক্ট করা হচ্ছে। অনেক ক্ষেত্রে এটা হয়েছে, বাড়ি বাড়ি যে তারা বলেছে ভোট দিতে যাবে না, গেলে বিপদ হবে। তো মানুষের মধ্যে একটা ভয়ভীতি তো আছেই, তাই না? আপনার গ্রামের সাধারণ লোক যারা তেমন পেশি বলে বা অর্থ বলে খুব বলিয়ান নয়, তাদেরকে যে যদি একজন প্রভাবশালী লোক যে বলে খবরদার ভোট দিতে যাবে না, গেলে বিপদ আছে, তো অনেকেই তো নিশ্চয়ই ভয় পেয়েছে। এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। আর ভোটের হার কমছে স্যার। আসলে গতবারও আমরা দেখেছি যে প্রথম ধাপে 30 থেকে 40% মতো ভোট পড়েছে। এবারও আমরা দেখছি যে 30% কিছু বেশি, এমনটাই ধারণা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। ভোটের হার তো আসলে কমছে, ক্রমশ কমছে, কমতের দিকে। এটি তো কোনোভাবে বাড়ানো যাচ্ছে না। মানে আমি যদি একটুখানি উল্লেখ করি, যেমন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে নারী ভোট কেন্দ্রে ভোটারদের 6টি বুথ রয়েছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর বেলা 2টা পর্যন্ত 6 ঘন্টায় কেন্দ্রে 6 নম্বর বুথে মাত্র 6টি ভোট পড়েছে। এর মধ্যে একটি ভোট দিয়েছেন এক প্রার্থীর এজেন্ট। মানে এটি আসলে মানে কতটুকু গ্রহণযোগ্য বলা যায়? তখনও কিন্তু, কারণ শুরুতে তো বিকালের দিকে দেখেন, আবার এই বেলা মানে আপনার দুপুরের পরে ভোটার সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এটা আমি টেলিভিশনে দেখেছি যে সকালবেলা ফাঁকা ছিল, আবার দুপুরের পরে জনসংখ্যা বেড়েছে। এবং আরেকটি যেটা বললাম, এটি তো ধান কাটার মৌসুম। এই ঘটনাও কিন্তু আপনার এই বাস্তবতা, সেটি কিন্তু অস্বীকার করার কোনো পথ নেই। তো সব কিছু মিলেই আপনার ওভারঅল যদি আমরা 30-এর উপরে ভোট পেয়ে, মানে জনসংখ্যার 30% উপর ভোট পেয়ে থাকি, সেটি খুবই সন্তোষজনক। ওকে, মানে এরপর থেকে যদি বলি যে এই যে প্রথম ধাপের নির্বাচন, দ্বিতীয় ধাপের নির্বাচন, উপজেলা পর্যায়ের 6ষ্ঠ উপজেলা নির্বাচনের যে বিষয়টি রয়েছে, ধান কাটার মৌসুম হওয়ার কারণে ভোটার সংখ্যা কমে আসার এক ধরনের আশঙ্কা আমরা দেখেছি, এক ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি। এরপর থেকে পরবর্তী নির্বাচনগুলো থেকে এটি মাথায় রাখা হবে যে আসলে এটা ধান কাটার মৌসুম কিনা। আমার মনে হয় এগুলো বিবেচনা নেওয়া উচিত। ধান কাটার মৌসুম প্লাস আবহাওয়ার বিষয়টাও কিন্তু আপনার নিতে হবে, কারণ অনেকে আবহাওয়ার কারণে কিন্তু ঘর থেকেই বেরোচ্ছে না, ভোট দেওয়া ছাড়াও এমনিতেও ঘর থেকে বেরোচ্ছে না। সেই জিনিসগুলোও কিন্তু নির্বাচন কমিশনকে ভবিষ্যতে নির্বাচনের সময়, সেটা জাতীয় নির্বাচন, আঞ্চলিক নির্বাচন, সব নির্বাচনে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা উচিত। ওকে ফাইন স্যার, ফিরবো নিশ্চয়ই আপনার কাছে আমি আলোচনা নিয়ে। আমি একটু নাজমুল আশরাফ ভাইয়ের কাছে চলে যেতে চাই। নাজমুল আশরাফ ভাই, আমরা এর আগের অংশেও আপনার সাথে আলোচনা করেছি, নির্বাচন নিয়ে আলোচনা করেছি। আপনি নির্বাচনে ভোটার সংখ্যা কমার চিত্রটি তুলে ধরেছেন, কেন কমছে, কিংবা রাজনৈতিক যে অংশগ্রহণমূলক যে নির্বাচন সেটি নিয়ে কথা বলেছেন। এক ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন করতে হচ্ছে সরকারকে। তার সামনে আসলে অন্য কোনো উপায় খোলা আছে কিনা, এছাড়া আর করবে কি? হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল যে নির্বাচনের যে অবস্থা আমরা দেখছি এবং প্রতিনিয়ত যেটি অবনতিশীল, আমাদের আগের ভালো নির্বাচনের তুলনায় প্রতিনিয়ত খারাপ হচ্ছে, সেটি কেন হচ্ছে? একটা বড় কারণ হচ্ছে যে বিএনপি সহ অনেক বিরোধী দল নির্বাচনে আসছে না, স্থানীয় বা জাতীয় সব ক্ষেত্রেই। তার কারণে নির্বাচনগুলো জমজমাট, প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক এবং আপনার ভোটের হার সব কিছুর
ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলছে। তারা আসছে না, বর্জন করছে, মানুষকে ভোট দিতে না করছে, সেটার একটা প্রভাব পড়ছে। এখন আপনি বলছিলেন যে এই অবস্থায় সরকার বা নির্বাচন কমিশনে কী করার আছে। যদি আপনি আইনের দিক থেকে ধরেন, আপনাকে নির্বাচন করতে হবে। যদি প্রতিদ্বন্দ্বী তা নাও হয় তাও আপনাকে নির্বাচন করতে হবে। প্রতিদ্বন্দ্বিতা যদি খুবই দুর্বল হয়, নিজেদের মধ্যে হয়, তাও করতে হবে। প্রতিদ্বন্দ্বিতা যদি খুবই অসম হয় তাও করতে হবে। যদি 1% ভোটার আসে তাও আপনাকে নির্বাচন করতে হবে। এটি আপনার সাংবিধানিক বা আইনি বাধ্যবাধকতা। কিন্তু এই সাংবিধানিক আইনি বাধ্যবাধকতার ফলে যে ধরনের নির্বাচন হচ্ছে, মানুষ যে ধরনের জনপ্রতিনিধিত্ব পাচ্ছে, যে ধরনের গণতন্ত্রের চর্চা হচ্ছে, সেটাকে তো আপনি গ্রহণযোগ্য বলতে পারেন না। সেক্ষেত্রে তাহলে আপনার প্রশ্নে আবার ফেরত যাই, তাহলে কি করার আছে? বিএনপি আসছে না তাই এরকম নির্বাচন হচ্ছে। বিএনপি কেন আসছে না, আপনি সেই কারণটা দূর করেন। আপনি তো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন এই দেশেই আমরা অনেক দেখেছি হয়েছে। সেই নির্বাচনগুলোর মতো নির্বাচন করেন এবং সেই নির্বাচন তত্ত্বাবধায়কের দাবি কি পূরণ করা সম্ভব? তত্ত্বাবধায়ক ছাড়া কি ভালো নির্বাচন করা সম্ভব না? যদি সরকারের সদিচ্ছা থাকে, যদি সবাই তার মানে সঠিক ভূমিকা পালন করে, আমি বলছি সরকার, প্রশাসন, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, মানে সব পক্ষের কথা বলছি, সবাই যদি সঠিক ভূমিকা পালন করে, এখানে তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত বা বেআইনি বা কি বলে এটাকে জবাবদিহিতাবিহীন সরকার দরকার হবে না। কিন্তু আমাদের যখন যেই দল ক্ষমতায় থাকেন তারা তো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন না, কোনো দলই করে না। বাংলাদেশে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় ছিল তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে নাই। তারা ক্ষমতায় থেকে তারাই যাতে আবার জিততে পারে যে কোনো মূল্যে যেনতেনভাবে, সেই কাজই আমাদের রাজনীতির সংস্কৃতির অংশ হয়ে গেছে। এটি এই গত 10 বছরে প্রকট আকার ধারণ করেছে এবং এমন পর্যায়ে গেছে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শাসক দল হিসেবে প্রশাসনের ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকা, পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা, অনেক অদেশীয় শক্তির ভূমিকা, দেশি শক্তি, বিদেশি শক্তি, সব কিছু মিলিয়ে মানে আমরা এত ভালো ভালো নির্বাচনের ইতিহাস এবং রেকর্ড করেছি। সেই জায়গা থেকে আমাদের অধঃপতন হতে হতে আমরা কোন জায়গায় যাচ্ছি? তাহলে বলতেন যে মানে বিএনপি যে কারণে আসছে না বা অন্য অনেকে যারা এই নির্বাচনে আসছে না তাদের সেই কারণটা দূর করেন। কারণটা কি? একটা সুষ্ঠু নির্বাচন করেন। আপনি 14, 18, 24 তার কোনোটাই কি আমাদের আগের ভালো নির্বাচনগুলোর ধারে কাছে যায়? সেগুলোর সাথে তুলনীয় হয়? এগুলোকে আপনি পূর্ণাঙ্গ, গ্রহণযোগ্য, মানসম্মত, তৃপ্তির ঢেকুর তোলার মতো নির্বাচন বলতে পারেন? আপনি আইনের দৃষ্টিতে, আপনি সাংবিধানিক বাধ্যবাধকতা, অন্য অনেক কিছু দিয়ে আপনি এটাকে জাস্টিফাই করতে পারেন। কিন্তু এই যে খণ্ডিত, আংশিক, একতরফা, একমুখী নির্বাচন হচ্ছে, সেখানে তো সুষ্ঠুতার প্রশ্ন উঠছে। যেমনটা আমরা এই প্রথম দফা এবং আজকে উপজেলা দ্বিতীয় দফা দেখলাম, সেই জায়গাটিতে সুষ্ঠুতা নিশ্চিত করলে তো কোনো সমস্যা নাই। এর বলতে তো ক্ষমতার রদবদল হবে না উপজেলা নির্বাচনে। এমনকি 7 জানুয়ারি নির্বাচনের ফলাফল কি হবে সারা পৃথিবীর মানুষ জানতো। ফলে নিশ্চিতভাবে আমরা জানি যে শাসক দলই আবার নির্বাচিত হবে। আসন কতটা কমবে বাড়বে সেটি নিয়ে প্রশ্ন ছিল। বিদ্রোহীরা কতটা জিতবে, নৌকার প্রার্থী কতটা জিতবে সেটি নিয়ে প্রশ্ন ছিল। এর বাইরে যে ছোটোখাটো কিছু দল এসছে, নব্য গজিয়ে ওঠা দল আসছে, কিং পাস পার্টি এসছে, তারা কি অবস্থানে থাকবে এটা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু আওয়ামী লীগ যে নির্বাচিত হবে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা এবং আসন নিয়ে আবারও ক্ষমতায় থাকবে, এটা নিয়ে তো পৃথিবীর কারো সন্দেহ ছিল না, আওয়ামী লীগের না, বাংলাদেশের জনগণেরও না। তারপরও সেখানে কি আমরা শতভাগ সুষ্ঠুতা দেখেছি? ভাই, আমি প্রশ্নটা একটু আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও করতে চাই যে আসলে যখন নির্বাচন বলা হচ্ছে যে আওয়ামী লীগের ভেতরেই হচ্ছে, যেহেতু বিএনপি অংশগ্রহণ করছে না, সেক্ষেত্রে আসলে সেখানেও সুষ্ঠুতা নিয়ে এক ধরনের প্রশ্ন উঠছে যে নির্বাচনটা আসলে সুষ্ঠু হচ্ছে কিনা। স্যার, আপনার মতামতটা আমি একটু জানতে চাই, অত্যন্ত দরকারি মতামত। দেখুন, যে দল নির্বাচনই চায় না সেখানে সুষ্ঠু নির্বাচন আর অসুষ্ঠু নির্বাচন তো প্রশ্নই আসে না। তারা তো পরিষ্কার বলে দিয়েছে রাজপথে থেকে তারা গায়ের জোরে এই সৎকার উৎখাত করবে। তারা পরিষ্কার বলেছে তারা নির্বাচনে যাবে না, তারা নির্বাচনে বিশ্বাস করে না, কারণ তারা খুব ভালো করেই জানে যে তারা নির্বাচনে গেলেও মানুষের ভোট পাবে না। এবং দেখুন, আমরা সময়ের ব্যবধানে সব কিছু কিন্তু ভুলে যাই। 15 বছর এই সরকার আছে, তো এর আগে কিভাবে নির্বাচন হয়েছিল আমরা ভুলতে বসেছি। এটা 1.5 কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছিল, সে কথা তো আমরা ভুলে যেতে পারি না। 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এগুলোকে আমরা ভুলে যেতে পারি? কি জঘন্য নির্বাচন ছিল! কেউ যদি বলে যে আগের নির্বাচন ভালো ছিল, তাহলে তিনি নিশ্চয়ই সত্যের অপলাপ ঘটাচ্ছেন। এটা কোনো অবস্থায় আপনার হতে পারে না। হ্যাঁ, ওই রবীন্দ্রনাথের ভাষায় কালের যাত্রাধ্বনি যখন হয় তখন আমরা সব কিছু ভুলে যাই। মানুষের স্মৃতি তো সীমিত,
এই 15 বছরে আমরা সবই ভুলে যাচ্ছি যে এরা যারা এখন নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে তাদের অবস্থানটা কোথায় ছিল। আর সবচেয়ে বড় কথা হলো তারা তো বাংলাদেশেই বিশ্বাস করে না, নির্বাচন তো অনেক দূরের কথা। কিন্তু স্যার এবারে যে নির্বাচনগুলো সেখানে সহিংসতা তো আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হচ্ছে, নিজেদের মধ্যে হচ্ছে। শোনেন, বহু বিএনপির লোক এসে গেছে যাদের বিএনপি বের করে দিচ্ছে, এটাও তো বাস্তবতা, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। এবং তারা যদি নির্বাচনে বিশ্বাসী করতো তারা আসতো, এবং তারা তো ঘোষণাই দিয়েছে তারা রাজপথে থেকে সরকার উৎখাত করবে। কিন্তু পরিষ্কার এখানে তো আর বাদানুবাদের কোনো বিষয় নেই। সুতরাং আর অনেকেই আপনার বিএনপি যারা নির্বাচনে বিশ্বাস করে, আমরা জাতীয় নির্বাচনে এটি হয়েছে, এখন উপজেলা নির্বাচনে এটি হচ্ছে, যে যারা মনে করে যে নির্বাচন না করে বিএনপি ভুল করছে তারা কিন্তু ঠিকই নির্বাচন করছে। কারণ এখানে তো আপনার নৌকা মার্কা বা ধানের শীষ মার্কা, যেটি খুব ভালো সিদ্ধান্ত হয়েছে যে মার্কার দলীয় প্রতীক থাকবে না, এটি অত্যন্ত একটি শুভ সিদ্ধান্ত। সুতরাং তারা অনেকেই, এবং আমরা প্রতিদিনই পত্রিকায় দেখতে পাচ্ছি যে বিএনপির এতজনকে বের করে দেওয়া হলো কারণ তারা দলের নীতি ভঙ্গ করে নির্বাচনে গেছে। দেখুন, এই দলটি এখন অলরেডি একটা নন এক্সিস্টেন্ট পার্টি হিসাবে এসে গেছে, কিন্তু এর অনেক বছর পরে, স্বাধীনতার বহু বছর পরে আইন করে নির্বাচন কমিশন গঠন হয়েছে, তার আন্ডারেই তার অধীনেই এবারে নির্বাচনগুলো হচ্ছে। আইন করে যে নির্বাচন কমিশনটা হয়েছে সেটির উপর আসলে বিএনপি কিংবা আমি যদি বলি যে যারা ভোট দিতে যাচ্ছে না তারাও পর্যন্ত, তাদের কি আস্থা এসেছে কিনা, আস্থা ফিরেছে কিনা নির্বাচন কমিশনের উপর, সেরকম কোনো এক্সাম্পল কি ইলেকশন কমিশন তৈরি করতে পেরেছে কিনা? 30% যদি ভোট দিয়ে থাকে সমস্ত পরিস্থিতির আলোকে, আমি তো বলবো নিশ্চয়ই আস্থা ফিরেছে। বিশেষ করে আপনার জাতীয় নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি সেখানে তো আরও ভোটারের সংখ্যা আরও বেশি ছিল, 46+ ছিল। সুতরাং আস্থা ফিরেছে সমস্ত প্রতিবন্ধকতার পরেও। দেখুন, মানুষ এই বিএনপি যখন হরতাল ডাকে, আপনি কি মনে করেন হরতাল মানুষ স্বেচ্ছায় যোগ দেয় না। মানুষ রাস্তায় বেরোনো এই জন্য যে তার গাড়িটা ভেঙে দেবে, তার গাড়িতে আগুন দেবে। সুতরাং সেই ভয়ভীতি তো আছে, এবং গ্রামাঞ্চলে এই ভয়ভীতি আরও বেশি কাজ করে। শহরে তবুও মানুষ সাহস করে, কিন্তু গ্রামাঞ্চলে গ্রামের মানুষ যারা ভোটার তাদের অবস্থান যদি আমরা দেখি, তারা নিশ্চয়ই অনেক দুর্বল। সুতরাং একটা বিএনপির এক মাস্তান যদি যে বলে এই খবরদার যাবে না, তারা সাহস পায় না। সেই পরিস্থিতি, সেই অবস্থা আমাদের অবশ্যই বিবেচনায় আনতে হবে। সুতরাং আমরা সেই সমস্ত কিছু মিলিয়ে অবশ্যই বলতে পারি যে মানুষের আস্থা বেড়েছে এবং বাড়ার দিকে আরও বাড়বে ভবিষ্যতে। মানে নির্বাচন কমিশনকে আরেকটু পারতো বিএনপির প্রতি সহমর্মী হতে? তারা কি না করেছে বলেন? রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাই বলেছে আসো নির্বাচনে। এখন কেউ যদি না যেতে চায়, আপনি কি তাকে জোর করে নির্বাচন নিতে পারেন? ওকে, ফাইন, নির্বাচন কমিশনের কিছু করার নেই। তারা যথেষ্ট চেষ্টা করেছে সব বিএনপিকে নির্বাচনে আসতে, কিন্তু তারা তো এটা বিশ্বাস করে না। তারা ভাবে গায়ের জোরে সরকার উৎখাত করবে তৃতীয় শক্তির মাধ্যমে। তারা বলেছেও, কিন্তু অগণতান্ত্রিক শক্তির মাধ্যমে এই সরকার উৎখাত করবে, তারপরে তারা ক্ষমতায় যাবে। দে ডোন্ট বিলিভ ইন আপনার ইলেকশন। এটা হলো অত্যন্ত বাস্তব কথা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু যদি আশরাফ ভাই আপনার কাছে সংক্ষেপে জেনে যেতে চাই, প্রথম ধাপের নির্বাচন, দ্বিতীয় ধাপের নির্বাচন, আরও 2টি ধাপ বাকি আছে, কিন্তু একটা দীর্ঘ সময় নিয়ে নির্বাচন হতে যাচ্ছে। প্রথম ধাপ দ্বিতীয় ধাপ মিলিয়ে আসলে এখন নির্বাচন কমিশনের মানে শেখার বা আরেকটু বোঝার কি আছে বাকি? না, নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়ার যোগ্যতা, সাহস, কর্তৃত্ব কোনোটাই আমাদের নাই। আমরা সংবাদকর্মী হিসেবে বিভিন্ন পক্ষের ভূমিকা বিশ্লেষণ করি, ত্রুটি বিচ্যুতি, ভালো মন্দ সেগুলো তুলে ধরার চেষ্টা করি। নির্বাচন কমিশনের ভূমিকা কতটা সঠিক ব্যাঠিক সেটি তো সারা দেশে মানুষ দেখছে, জানছে, তাদের কাজে এবং তাদের কথায় আমরা সেগুলো বিশ্লেষণ দিই। আমি বিচারপতি জনাব শামসুদ্দিন মানিকের একটা ব্যাপারে আমি একটু বলতে চাই যে উনি বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন, বিএনপির কোনো প্রতিনিধি থাকলে নিশ্চয়ই সেগুলো জবাব দিতেন। আমরা সংবাদকর্মী হিসেবে সব পক্ষের অবস্থান বা বক্তব্য নিয়ে কথা বলি, কিন্তু স্যার যেটি বলছিলেন যে অতীতের খারাপ নির্বাচন, নিশ্চয়ই বাংলাদেশে 73 সালের নির্বাচন, 79 সালের নির্বাচন, 86 নির্বাচন, 88 নির্বাচন, 15 ফেব্রুয়ারি 96 নির্বাচন, এগুলো সবাই জানে, কলঙ্কিত নির্বাচন। এছাড়াও হানা ভোট, সামরিক শাসনের আমলের নির্বাচন, জঘন্য সব হয়েছে।
সুতরাং এগুলোর ইতিহাস বাংলাদেশের মানুষ জানে, এবং এগুলো চেয়েও খারাপ নির্বাচন মানুষ চায় না, ওরকম নির্বাচন চায় না। কিন্তু আমরা সত্যের অপলাপ করছি না, আংশিক সত্য বলছি। সেক্ষেত্রে আমরা 1991 সালের নির্বাচন, 1996 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন এবং 2008 সালের নির্বাচন, যে বাংলাদেশের ইতিহাসে 4টি সেরা নির্বাচন, এবং যেই সেরা নির্বাচনগুলোতে বড় দুটি দল পালাক্রমে জিতেছে, সেই নির্বাচন, সেই ভালোত্ব, সেই মান, সেই মানদণ্ড আমরা কেন ভুলে যাই? ফলে আমাদের দেশেই ভালো নির্বাচন, অনেক ভালো নির্বাচন হওয়া সম্ভব। আগের খারাপ নির্বাচন, এখনকার খারাপ নির্বাচনের মাঝখানে যে ভালো নির্বাচনগুলো হয়েছিল, জনগণের প্রত্যাশা, আমরা নাগরিক হিসেবে প্রত্যাশা করি ওরকম নির্বাচন। এখন এটাকে তত্ত্বাবধায়কের আন্ডারে না, বিএনপির আন্ডারে না, আওয়ামী লীগের আন্ডারে, নাকি কোনো দলের আন্ডারে, যেভাবেই হোক না কেন ভালো নির্বাচন সেটা আমরা করতে পারি, আমাদের সামর্থ্য আছে, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। সেই সত্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। মানুষের প্রত্যাশাটা আসলে ওই জায়গাটাই, আমরা ওরকম নির্বাচন চাই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং আমাদের সাথে এর আগের অংশে যুক্ত ছিলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। তিনজনকেই আজকে মতো আমি বিদায় জানাতে চাচ্ছি, ধন্যবাদ জানাতে চাচ্ছি। সময় একেবারে শেষ হয়ে গেছে। দর্শক যারা এতক্ষণ ছিলেন আমার সাথে জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।